করে ক্যান্সেল করছো? ওটা ক্যান্সেল। কয়জন বিয়ে হয়, কোথায় দেখা যায়? এই যে এখানে এই যে দুইজন আছে, দুইজন আছে এইখানে, এই দুইজন মাত্র দুজন, শুরু করো। আগেরটা শেষ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো। তো গত সপ্তাহের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ পার্ট 1 আর পার্ট 2। তাও এটা হচ্ছে কিন্তু রিভিশন, আমাদের সম্পূর্ণ সিলেবাসে শেষ, এখন আমাদের চলছে রিভিশন। আজকে আমি পড়াবো বাংলাদেশের জীববৈচিত্র্য। আসো আমরা আগে জেনে নিই জীববৈচিত্র্য কি। প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকে সংক্ষেপে জীববৈচিত্র্য বলা যায়। প্রকৃতির মধ্যে যেসব জীব যে নিয়মে বেঁচে থাকে তাকে আমরা জীববৈচিত্র্য বলি। মানুষ, প্রাণী ও কীটপতঙ্গ সহ জীবজগৎ প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখে বেঁচে থাকে। জলবায়ু ও তাপমাত্রার নানা পরিবর্তনের ফলে জীবজগতের বিভিন্ন প্রাণী ও দুর্বলতা জন্ম বা মৃত্যু ঘটে। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর জলবায়ুতে যেসব প্রাণী বেঁচে ছিল, তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের ফলে তাদের মধ্যে অনেক প্রাণীরই বিলুপ্তি ঘটে। প্রকৃতির মধ্যে সব প্রাণীর অস্তিত্ব, বংশবিস্তার ও বিবর্তন ভারসাম্যপূর্ণভাবে ঘটে চলেছে। প্রাণীরা একে অন্যের উপর নির্ভরশীল। সবুজ গাছপালা, যেমন প্রাণীরা একে অন্যের উপর নির্ভরশীল, তার মানে হচ্ছে গাছপালা, সবুজ গাছপালা বাতাসে যে অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে তা গ্রহণ করে প্রাণীরা বেঁচে থাকে। আবার প্রাণীদের কাছ থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন, অক্সিজেন পায়, আবার প্রাণীদের কাছ থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন পায় গাছপালা। বনে বিভিন্ন প্রাণী একে অন্যকে শিকার করে বেঁচে থাকে। প্রাণীদের বংশবিস্তার ঘটে একই নিয়মে। ঘূর্ণিঝড়ে সুন্দরবনের প্রাণী ও গাছপালা ক্ষতি হয়, আবার প্রকৃতির নিয়মে এটা কি হয়, পূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশে জীববৈচিত্র্যের অবস্থা। বাংলাদেশে একই সময় প্রচুর বন জঙ্গল, জীবজন্তু ও পশু পাখি ছিল, কিন্তু জলাভূমিতে ছিল প্রচুর জলচর প্রাণী। জলচর প্রাণীর মধ্যে অন্যতম হচ্ছে মাছ, ঠিক আছে। আর দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় জলাভূমি ভরাট করে ঘর বাড়ি, রাস্তাঘাট ও শহর নির্মিত হচ্ছে। জীবজগতের উপর যার খারাপ কি পড়ছে, প্রভাব পড়ছে। ঘর বাড়ি ও রাস্তাঘাট নির্মাণের ফলে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, যার জন্য একটু বৃষ্টি হলে কি হয়, পানি উঠে যায়। আমরা চলাচলে খুব ব্যাঘাত ঘটে আমাদের। এই যে সব ভরাট করে কি করছে, ঘর বাড়ি নির্মাণ করছে, তারপর যে নদী নালা ভরাট করে ঘর বাড়ি নির্মাণ করছে। এই জন্য কি হচ্ছে, একটু বৃষ্টি হলে পানি উঠে যায়, মানুষের চলাচলের অসুবিধা হয়, এইসব আর কি। ফলে জলচর প্রাণী ও মাছের বংশ বিস্তারেও বাধার সৃষ্টি হচ্ছে। ঘর বাড়ি, রাস্তাঘাট ও শহরগঞ্জ গড়ে ওঠার ফলে দেশে কৃষি জমির পরিমাণ কমে গেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও শহরগঞ্জ গড়ে ওঠার ফলে কি হচ্ছে, কৃষি জমির পরিমাণ কমে গেছে। সেখানে শিল্প কারখানা তৈরি হওয়ার ফলে কলকারখানার রাসায়নিক বর্জ্য নষ্ট হচ্ছে। কলকারখানায় রাসায়নিক বর্জ্য নষ্ট হচ্ছে কি, জমির উর্বরা শক্তি। সেখানে যে শিল্প কারখানা তৈরি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, রাসায়নিক বর্জ্য নষ্ট হচ্ছে জমির উর্বরা শক্তি। বেশি মানুষের জন্য বেশি খাদ্য উৎপাদনের লক্ষ্যে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে মাছ, পোকামাকড় ও পাখির বংশ বিস্তার।
এই যে বেশি মানুষের জন্য বেশি যে ফসল উৎপাদন করার, খাদ্য উৎপাদন করার একটা হিড়িক পড়ে গেছে কিংবা একটা প্রবণতা, এই জন্য কি হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে আমাদের মাছ ও পোকামাকড় এবং পাখির বংশবিস্তার, তাতেও জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে গাছপালা, প্রাণী সম্পদ ও মৎস্য সম্পদের উপর চাপ পড়ছে। শহরে গ্যাস ও পানি সরবরাহ কমে যাচ্ছে। অনেক লোকের জন্য তো অনেক পানি দরকার, আবার অনেক গ্যাস সাপ্লাইও গ্যাস সাপ্লাইও বিঘ্নিত হচ্ছে, যেহেতু অনেক লোকের জন্য অনেক পরিমাণ দরকার। আর এই আর কি, এই জন্য আমাদের এগুলিও কমে যাচ্ছে। দেখা যাচ্ছে গ্যাস সাপ্লাই কম পাওয়া যাচ্ছে, পানির সরবরাহ কম পাওয়া যাচ্ছে, পানির অভাব দেখা দিচ্ছে। গ্রাম অঞ্চলে গাছপালা কমে যাওয়া, সেখানেও তাপমাত্রা বেড়ে গেছে। আগে দেখা যেত যে টাউনে বেশি গরম পড়লেও গ্রামে একটু শীতল ভাব থাকতো, কেননা সেখানে অনেক গাছপালা ছিল। কিন্তু এখন গাছপালা কেটে ফেলার ফলে তাপমাত্রাও বেড়ে গেছে। জীববৈচিত্র্য নষ্ট হওয়ার পরিণতি আমাদের জন্য ভয়ঙ্কর হবে। এই বিপদ মোকাবেলায় এখনই আমাদের কি হতে হবে, সচেতন হতে হবে এবং সক্রিয় হতে হবে। কিভাবে? আমাদের অনেক গাছপালা লাগাতে হবে, যত্ন নিতে হবে এগুলি, আর যত্রতত্র বর্জ্য ফেলা যাবে না। আর কি করতে হবে, অযথা গাছপালা কাটা বন্ধ করতে হবে। আচ্ছা, এবার আসো আমরা পার্ট 4-এ যাই। পার্ট 4-এ আছে বাংলাদেশের প্রধান শিল্প। বাংলাদেশের প্রধান শিল্পগুলির মধ্যে বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত শিল্প। ঠিক আছে, অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হলো শিল্প। মোট আভ্যন্তরীণ উৎপাদন, যেটা ইংরেজিতে সংক্ষেপে নাম হলো যে জিডিপি, এই খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জিডিপি পুরোটা হলো কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশি ও বিদেশি উদ্যোক্তারা ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। বাংলাদেশের আর্থসামাজিক জীবনে যার ব্যাপক প্রভাব পড়েছে। বাংলাদেশের অর্থনৈতিক আর সামাজিক জীবনে যার অনেক বেশি প্রভাব পড়ছে। দেখো এবার আমাদের শিল্পগুলি, যেমন আছে আমাদের শিল্পগুলি কি কি: পাট শিল্প, বস্ত্র শিল্প, পোশাক শিল্প, চিনি শিল্প, কাগজ শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, ওষুধ শিল্প, চামড়া শিল্প, চা শিল্প, তুলা, তামা, চিংড়ি প্রভৃতি। আসো আমরা প্রথমে যে শিল্পে বেশি সমৃদ্ধ আমরা তাকে নিয়ে একটু সেই সম্বন্ধে একটু আলোচনা করি। পাট শিল্প 1951 সালে নারায়ণগঞ্জে আদমজি পাটকল প্রতিষ্ঠার মাধ্যমে পাট শিল্পে প্রথম যাত্রা শুরু হয়। তাহলে পাটের যাত্রা একদম খুব আগে আরম্ভ হয়েছিল 1951 সালে। এই দেশে একসময় প্রধান অর্থকরী ফসল ছিল পাট। পাট বিক্রি করে কৃষক তার পরিবারের টাকার চাহিদা পূরণ করত। বর্তমানে দেশে কয়টি পাটকল আছে? 76টি পাটকল আছে। এটা মনে রাখবা, আমাদের জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে বাংলাদেশে কয়টি পাটকল আছে, তাহলে তোমরা এটা মনে রাখবা যে 76টি পাটকল আছে। আবার এটা তোমাদের ব্যক্তিক প্রশ্নেও আসতে পারে। এক সময় পাটকলগুলো শুধু পাটের বস্তা উৎপাদন করত। এক সময় কি করতো, পাটকলগুলি খালি পাটের বস্তা উৎপাদন করত। এখন পাট দিয়ে নানা পণ্য সামগ্রী উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে, ভবিষ্যতে আরো হবে। বাংলাদেশ 2009-2010 অর্থ বছরে পাটজাত সামগ্রী বিক্রি করে
32 কোটি টাকা মার্কিন ডলার আয় করেছে। কোন সনে 2009 থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশ কত মার্কিন ডলার আয় করেছে? 32 কোটি মার্কিন ডলার আয় করেছে। এবার আসো বস্ত্র শিল্প। 1947 সালে এদেশে মাত্র 8টি বস্ত্রকল ছিল। 1947 সালে ছিল মাত্র 8টি বস্ত্রকল। বর্তমানে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, টাঙ্গাইল প্রভৃতি অঞ্চলে প্রচুর বস্ত্র ও সুতাকল রয়েছে। বাংলাদেশে তুলনামূলকভাবে কম মূলধন ও অধিক শ্রমিক ব্যয় করে এদেশের শিল্পের উৎপাদন বাড়ানো সম্ভব। শিল্পায়নে প্রাথমিক পর্যায়ে বস্ত্র শিল্পের প্রাধান্য ছিল। বই দেখাও লাইন বাই লাইন, চোখ রাখো, সামনের দিকে তাকিয়ে আছো তুমি, লাইন বাই লাইন জমিয়ে দেখো। তারপর শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে বস্ত্র শিল্পের প্রাধান্য ছিল। আচ্ছা, 2011-2012 অর্থ বছরে 172.08 মিলিয়ন কেজি সুতা এবং 56.54 মিলিয়ন মিটার কাপড় উৎপাদন হয়। এবার আসো পোশাক শিল্প। বর্তমানে যেটা জয়কার, রমরমা ভাব, ঠিক আছে। পোশাক শিল্প বাংলাদেশে এখন পোশাক শিল্পের উপর বেশিরভাগ মানুষ জীবিকা অর্জন করছে। পোশাক শিল্পকে প্রাধান্য দিতে হবে আমাদের অনেক বেশি। এই জন্য যে এই পোশাক শিল্পের উপর আমাদের অনেক শ্রমিক, অনেক দরিদ্র জনসাধারণ জীবিকা অর্জন করছে এই পোশাক শিল্পের উপর নির্ভর করে। আচ্ছা, দেখো পোশাক শিল্প। সাম্প্রতিককালে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে, ঠিক আছে। সাম্প্রতিককালে বাংলাদেশের পোশাক শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। গত শতকে 80 দশকে এই শিল্পের অগ্রযাত্রা শুরু হয়। অতি অল্প সময়ে এই শিল্পটি দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে। দেশে বর্তমানে 3000-এরও অধিক পোশাক শিল্প ইউনিট রয়েছে। কতটি রয়েছে? কয়টি রয়েছে? 3000-এরও অধিক পোশাক শিল্প ইউনিট রয়েছে। এতে প্রায় কত লক্ষ শ্রমিক নিয়োগ আছে? 40 লক্ষ শ্রমিক নিয়োগ রয়েছে। বাংলাদেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলিতে পোশাক রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে। 2012-2013 অর্থ বছরে মার্চ পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক থেকে কত মার্কিন ডলার আয় হয়? 8,900 মার্কিন ডলার উৎপাদন আয় করছে চিনি শিল্প। এবার দেখো, এবার আমরা চিনি শিল্পে আসি। দুষ্টমি কম করে একটু দেখো, বই দেখো, দুষ্টমিটা কম করো। দেখছো? বই দেখছো? দেখো, চিনি শিল্প। বাংলাদেশে প্রচুর আখের চাষ হয়। আখ কিন্তু এমনিও খাওয়া যায়, আবার কি করা যায়? চিনি আমাদের দেশে অনেক বেশি। চিনি আমাদের অনেক কাজে ব্যবহৃত হয়, তাই না? এবার দেখো, আখ তৈরি হয়। 1933 সালে নাটোরের গোপালপুরে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়। কোথায়? নাটোরে গোপালপুরে।
প্রথম চিনি কল প্রতিষ্ঠিত হয়। এটা মনে রাখো এবং আন্ডারলাইন করো, তাহলে মনে থাকবে। বর্তমানে দেশে 17টি চিনি কল আছে। কয়টি চিনি কল আছে? 17টি। এটা তো আমরা 17টি। আমাদের জি চাহিদা ম্যাম। চিনি দেশে উৎপাদিত হয় না। তো আমার প্রয়োজন যেটুকু, আমাদের চাহিদা যেটুকু, অতটুকু দেশে উৎপাদন হয় না। এই জন্য কি করতে হয়? বাংলাদেশকে প্রতি বছর প্রচুর চিনি বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানি করতে হয়। 11-12 অর্থ বছরে আমাদের চিনি উৎপাদনের পরিমাণ ছিল কত? 69.39 হাজার মেট্রিক টন। টন। এবার আসো কাগজ শিল্প। 1953 সালে চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজের কল স্থাপিত হওয়ার মধ্যে দিয়ে এদেশে কাগজ শিল্পের যাত্রা শুরু হয়। স্থানীয় বাঁশ ও বেতকে ব্যবহার করে কাগজ উৎপাদন শুরু হয়। দেশে এখন সরকারি ও বেসরকারি খাতে বেশ কয়েকটি কাগজের কল রয়েছে। সরকারি পর্যায়ে কর্ণফুলী, পাকশি, খুলনা, হাটবোর্ড ও নিউজ প্রিন্ট মিল ছাড়াও বেসরকারি পর্যায়ে আছে বসুন্ধরা ও মাগুরা পেপার মিল উল্লেখযোগ্য কাগজ শিল্প প্রতিষ্ঠান। এসব এখানে আন্ডারলাইন করো। জি ম্যাম। আচ্ছা। দুই 2011-2012 অর্থ বছরে আমাদের কাগজ উৎপাদনের পরিমাণ ছিল কত? 53.16 হাজার মেট্রিক টন। এবার আসো সার শিল্প। কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাসায়নিক সার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। 1961 সালে সিলেটের ফিঞ্চুগঞ্জে প্রথম প্রাকৃতিক গ্যাস ভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠিত হয়। প্রথমে প্রাকৃতিক গ্যাস ভিত্তিক সার কারখানা কখন প্রতিষ্ঠিত হয়? কখন? 1961 সালে। আন্ডারলাইন করো। হ্যাঁ, ঠিক আছে। দেশে এখন 6টি ইউরিয়া ও 1টি টিএসপি সার কারখানা চালু আছে। বাংলাদেশের সারের চাহিদা পূরণের জন্য এই কয়টি কারখানার উৎপাদন যথেষ্ট নয়। প্রতি বছর বিদেশ থেকে আমাদের প্রচুর সার কি করতে হয়? আমদানি। মানে ঠিক আছে। 2011-2012 অর্থ বছরে বাংলাদেশে কত উৎপাদন হয়? 10,447.21 হাজার মেট্রিক টন সার উৎপাদন হয়। শিল্প পাকা বাড়িঘর, দালান কোঠা তথা শহর নির্মাণের প্রচুর সিমেন্টের প্রয়োজন হয়। চুনাপাথর ও প্রাকৃতিক গ্যাসের সমন্বয়ে সিমেন্ট উৎপাদন হয়। সিমেন্ট উৎপাদন কিভাবে হয়? চুনাপাথর ও প্রাকৃতিক গ্যাসের সমন্বয়ে। আবার বলো। চুনাপাথর ও প্রাকৃতিক গ্যাসের সমন্বয়ে। প্রাকৃতিক গ্যাসের সমন্বয়ে কি উৎপাদন হয়? প্রাকৃতিক গ্যাসের উৎপাদিত হয়। আচ্ছা, 1940 সালে ছাতক সিমেন্ট কারখানা স্থাপনের মাধ্যমে এই দেশে সিমেন্ট শিল্পের যাত্রা শুরু হয়। বড় ও মাঝারি আকারে কয়টি সিমেন্ট কারখানা আছে? 12টি। দেশের মোট চাহিদা অর্ধেক সিমেন্ট উৎপাদিত হয়, আর বাকিটা কি করতে হয়? আমাদের আমদানি করতে হয়। বিদেশ থেকে আমদানি করতে হয়।
রপ্তানি করতে হয়। এবার আসো ওষুধ শিল্প। বাংলাদেশে বর্তমানে ওষুধ একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এক সময় আমাদেরকে প্রচুর অর্থ খরচ করে বিদেশ থেকে ওষুধ আমদানি করতে হতো। এখন সরকারি বেশ কয়েকটি ওষুধ কোম্পানি তৈরি হচ্ছে, যারা দেশের ওষুধ চাহিদা অনেকটাই, যার জন্য দেশের ওষুধ চাহিদা করছে। হচ্ছে। একই সঙ্গে বিদেশে ওষুধ রপ্তানি করছে, ঠিক আছে, ওষুধ রপ্তানি করছে, আবার কিছু আমদানি করতে হয়, রপ্তানিও হচ্ছে। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প হিসেবে ওষুধের সম্ভাবনার কথা সকলে এখন গুরুত্বের সঙ্গে কি করছে, ভাবছে। 2011-2012 অর্থ বছরে 20 কোটি টাকা ওষুধ রপ্তানি হচ্ছে। এবার আসো চামড়া শিল্প কিন্তু এত উন্নত না। চামড়া শিল্প বাংলাদেশে প্রচুর গরু, ছাগল ও মহিষ পালন করা হয়। এদেশে বহু আগে থেকে চামড়া ও ট্যানারি শিল্প, চামড়া বা ট্যানারি, ঠিক আছে। আচ্ছা দেখো, চামড়া শিল্প বাংলাদেশে প্রচুর গরু, ছাগল ও মহিষ পালন করা হয়। এদেশে বহু আগে থেকে চামড়া বা ট্যানারি শিল্প গড়ে উঠেছে। জুতা ও ব্যাগ তৈরিতে চামড়া শিল্পে জুড়ে নেই। এখন বাংলাদেশে কিছু সংখ্যক চামড়া শিল্প কারখানা তৈরি হয়েছে, যেগুলি দেশের গরু, ছাগল ও মহিষের চামড়া থেকে মুখের উপর থেকে এটা কেমন যাবে। এই চামড়া থেকে কি উৎপাদন হচ্ছে? জুতা, ব্যাগ সহ নানা উন্নত মানের জিনিস তৈরি করা হচ্ছে। বিদেশেও তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করছে। 2008 ও 2009 অর্থ বছরে বাংলাদেশ বিদেশে জুতা রপ্তানি করে প্রায় 19 কোটি মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। আর ওই বছর চামড়া বিক্রি করে আমাদের আয় হয়েছে কত? 18 কোটি মার্কিন ডলার। ছিল কত? 10.14 মিলিয়ন বর্গমিটার। আচ্ছা দেখো, আজকে এই পর্যন্ত থাক, চামড়া শিল্প পর্যন্ত। তারপর পরের ক্লাসে আমরা চা শিল্প পড়বো, চা শিল্প থেকে পড়বো। এখন বাড়ির কাজ নাম। জি ম্যাম। বইয়ের যে অনুশীলনী আছে না, অনুশীলনী জি ম্যাম। জি ম্যাম। অনুশীলনী সৃজনশীল।
সৃষ্টি উষ্ণ গ্রহণ উত্তর দেখো 1 নম্বর প্রশ্ন অনুশীলনী 1 নম্বর সৃজনশীল প্রশ্ন ইম্পর্টেন্ট আছে যা আর 2 নম্বর হলো নৈবেদিক 25টি প্রশ্ন সহ উত্তর পড়াশোনা করবা জি ম্যাম অযথা সময় নষ্ট করবে না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ